নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজ থেকে অচিন পাখি গল্পটির প্রথম পর্ব আপনাদের কাছে পরিবেশন করা হচ্ছে। এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছি আমি, পুলক চক্রবর্তী। শুরু হচ্ছে ব্যোমকেশ বক্সীর গল্প অচিন পাখির প্রথম পর্ব। ব্যোমকেশ ও আমি গত ফাল্গুন মাসে বীরেনবাবুর কন্যার বিবাহ উপলক্ষে দুদিনের জন্য কলকাতার বাইরে গেছিলাম। শহরটা প্রাচীন, কলকাতা থেকে ঘণ্টা তিনেকের পথ। ট্রেন বদল করতে না হলে হয়তো আরও কম সময় লাগত। বীরেনবাবুর সাথে আমাদের দীর্ঘকালের ঘনিষ্ঠতা। তিনি কলকাতায় পুলিশ কর্মচারী ছিলেন। বহুবার বহু সূত্রে তার সংস্পর্শে আমরা এসেছি। অতিশয় সজ্জন ব্যক্তি। এই বছর দুই হলো অবসর নিয়ে শহরে বাস্তুভিটায় বাস করছেন। কন্যার বিবাহে আমাদের আন্তরিকভাবে নিমন্ত্রণ জানিয়েছিলেন। ব্যোমকেশের হাতেও কাজ ছিল না, তাই বিবাহের দিন পূর্বাহে আমরা বীরেনবাবুর গৃহে অবতীর্ণ হলাম। বিয়েবাড়িতে তখন যথাবিহিত কর্মতৎপরতা ও হৈ হৈ ব্যাপার। সানাই বাজছে, এরই মাঝে বীরেনবাবু আমাদের দেখে ছুটে এসে সম্বর্ধনা করলেন ও একটি ঘরে নিয়ে গিয়ে বসালেন। ঘরের মেঝেতে পুরু ফরাস পাতা। যথারীতি এটা বরযাত্রীদের জন্য ব্যবস্থা, কিন্তু বর ও বরযাত্রীরা স্থানীয় ব্যক্তি, তারা সন্ধ্যার পর আসবে, তাই উপস্থিত ঘরটা আমরা দখল করলাম। তাকিয়ায় ঠেস দিয়ে চা জলখাবার খাচ্ছি, এমন সময় লক্ষ্য করলাম বীরেনবাবু আমাদের সঙ্গে আলাপ করতে করতে একটু উসখুস করতে লাগলেন। সেটা দেখে ব্যোমকেশ বলল, আপনি কর্মকর্তা, আজকের দিনে বসে আড্ডা মারলে চলবে কি করে? যান মশাই, কাজকর্ম করুন গিয়ে। বীরেনবাবু একটু অপ্রতিভভাবে এদিক ওদিক তাকাতে লাগলেন। এমন সময় ঘরের বাইরে কণ্ঠস্বর শোনা গেল, কই হে বীরেন, মেয়ের বিয়ের কি ব্যবস্থা করলে দেখতে এলাম। এই যে দাদা। বীরেনবাবু তাড়াতাড়ি গিয়ে একটা বৃদ্ধ ভদ্রলোককে ঘরের মধ্যে নিয়ে এলেন। ভালোই হলো আপনি এসে পড়েছেন। এরা আমার দুই বন্ধু, কলকাতা থেকে আসছে। নাম জানেন নিশ্চয়ই, আরে আমাদেরই দলের লোক। ইনি হলেন স্বনামধন্য ব্যোমকেশ বক্সী, আর উনি সুলেখক অজিত বন্দ্যোপাধ্যায়। নাম শুনেছি বই কি, বলে ভদ্রলোক আমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে লাগলেন। বীরেনবাবু বললেন, ইনি হচ্ছেন নীলমণি মজুমদার, পুলিশের নামজাদা অফিসার ছিলেন, এখন অবশ্য রিটায়ার করেছেন। আমরা ভদ্রলোককে দেখতে লাগলাম। গৌরবর্ণ লম্বা চেহারা, বয়স বোধ করি 60-এর ঊর্ধ্বে, কিন্তু শরীর বেশ দৃঢ় আছে। পিঠের শিরদাঁড়া তার হাতের লাঠির মতোই শক্ত এবং ঋজু। মুখ দেখে মনে হয় জবরদস্ত রাশভারী লোক। গলার স্বর গম্ভীর। ব্যোমকেশ বলল, বসতে আজ্ঞা হোক। নীলমণি মজুমদার লাঠি শুদ্ধ হাত তুলে নমস্কার করলেন এবং আমাদের মুখোমুখি হয়ে উপবিষ্ট হলেন। বীরেনবাবু বললেন, নীলমণিদা, আপনারা তাহলে গল্প সল্প করুন, আমি একটু। ব্যোমকেশ বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি প্রস্থান করুন। কেবল চাকরকে বলে দেবেন যেন তামাক দিয়ে যায়। গড়গড়া দুটো নিষ্কর্মার মতো হাত পা গুটিয়ে বসে আছে কি না। বীরেনবাবু
প্রস্থান করলে ব্যোমকেশ নীলমণিবাবুকে জিজ্ঞাসা করল, আপনারও কি আদিনিবাস এই শহরে? নীলমণিবাবু মাথা নেড়ে বললেন, না, আদিনিবাস ছিল পূর্ববঙ্গে, কিন্তু সেসব গেছে। রিটায়ার করে বুড়ো বয়সে আর কোথায় যাব বলুন, তাই এখানেই আছি। ব্যোমকেশ বলল, এখানে আপনার আত্মীয় স্বজন আছে বুঝি? নীলমণিবাবু বললেন, আত্মীয় স্বজন আমার কেউ নেই, বিবাহ করিনি, সারা জীবন কেবল কাজই করেছি। পুলিশের কাজে একটা মোহ আছে বুঝলেন। আমি আমার কাজে সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছিলাম। তারপর যখন রিটায়ার করলাম তখন এই শহরেই রয়ে গেলাম। এই শহরটার সঙ্গে আমার একটা নারীর যোগ আছে। প্রথম যখন সাব ইন্সপেক্টর হয়ে পুলিশে ঢুকেছিলাম তখন এই শহরেই পোস্টেড হয়েছিলাম, আবার রিটায়ার করলাম এই শহর থেকেই। ব্যোমকেশ হেসে বলল, তার মানে শহরটার ওপর আপনার মায়া পড়ে গেছে আর কি। তা কতদিন হলো আপনি রিটায়ার করেছেন? 7 বছর। এই সময় ভৃত্য এসে 2 ছিলিম তামাক গড়গড়ার মাথার উপর বসিয়ে দিয়ে চলে গেল। নীলমণিবাবু একটা গড়গড়ার নল হাতে নিলেন, অন্যটা নিল ব্যোমকেশ। কিছুক্ষণ নীরবে ধূমপান চলল। উৎকৃষ্ট তামাক, ধূম গন্ধে তখন ঘর আমোদিত হয়ে উঠল। ব্যোমকেশকে প্রথমে দেখে এবং তার পরিচয় পেয়ে অনেকেই তাকে পরম কৌতূহলের সাথে নিরীক্ষণ করে থাকে। নীলমণিবাবুও তামাক টানতে টানতে ব্যোমকেশকে নিরীক্ষণ করছিলেন, কিন্তু তার নিরীক্ষণের মধ্যে একটু বিশেষত্ব ছিল। ভক্ত সুলভ পুলক বিহলতা একেবারেই ছিল না, বরং তিনি যেন চক্ষু দিয়ে ব্যোমকেশকে তৈল করছিলেন। ব্যোমকেশের খ্যাতি ও ব্যক্তিত্বের মধ্যে কতটা সামঞ্জস্য আছে সেটাই হয়তো ওজন করবার চেষ্টা করছিলেন। নীলমণিবাবু বুদ্ধিজীবী পুলিশ কর্মচারী ছিলেন। স্বচক্ষে দেখে মানুষের চরিত্র নির্ণয় করা তার কাজ ছিল। পরের মুখে ঝাল খাবার লোক তিনি নন, তাই ব্যোমকেশকে তিনি নিজের বুদ্ধির নিকষে যাচাই করে নিচ্ছিলেন। অবশেষে গড়গড়ার নলটি মুখ থেকে সরিয়ে তিনি যখন কথা বললেন তখন তার কথার মধ্যেও এই প্রচণ্ড অনুসন্ধিৎসা বক্রভাবে প্রকাশ পেল। তিনি বললেন, ব্যোমকেশবাবু, আপনাকে নিয়ে লেখা রহস্য কাহিনীগুলি আমি সবই পড়েছি। লক্ষ্য করেছি সব সমস্যাই আপনি সমাধান করেছেন। তাই জানতে ইচ্ছা হয়, আপনি কি কখনো কোনো রহস্যের মর্মোদ্ঘাটনে অকৃতকার্য হননি? কখনো কি ভুল করেননি? ব্যোমকেশ গড়গড়ার নল আমার হাতে দিয়ে সবিনয়ে হাসল, বলল, কখনো ভুল করিনি এত বড় কথা বলার স্পর্ধা আমার নেই। নীলমণিবাবু, আমি সত্যান্বেষী। ভুল ভ্রান্তি অনেক করেছি। এমনও অনেকবার হয়েছে যে অপরাধীকে ধরতে পারিনি, কিন্তু সত্যের সন্ধান পাইনি এমন বোধহয় কখনো হয়নি। অবশ্য বলতে পারেন আমি কটাই বা রহস্য পেয়েছি। আমার চেয়ে 1000 গুণ বেশি রহস্য ঘটনা নিয়ে আপনি কাজ করেছেন। আপনি যতদিন চাকরিতে ছিলেন ততদিন হয়তো আমার 2-4টে বড় ছড় কেস নিয়ে নাড়াচাড়া করতে হয়েছে। আমাকে যদি আপনার মতো এত কেস নিয়ে নাড়াচাড়া করতে হতো তাহলে আমারও অনেক কেস অমীমাংসিত থেকে যেত, সন্দেহ নেই। ব্যোমকেশের উত্তর শুনে নীলমণিবাবু মনে মনে সন্তুষ্ট হয়েছেন বলে মনে হলো।
তিনি যখন আবার কথা বললেন, তখন তার কণ্ঠস্বরে একটু ঘনিষ্ঠতার সুর ধ্বনিত হলো। তিনি বললেন, দেখুন ব্যোমকেশবাবু, পুলিশের কাজে অনেক ঝামেলা, চুনোপুটির কারবারই বেশি। রুই কাতলার জালে কটা ওঠে বলুন? তবে মজার কথা কি জানেন, এই চুনোপুটি কেসগুলোরই সমাধান করতে জীবন একেবারে অষ্টগত হয়ে যায়। ব্যোমকেশ হেসে বলল, তা যা বলেছেন। ওই ডাক্তারেরা বলে না, বড় রোগের ওষুধ আছে, কিন্তু ওই সর্দি কাশি সারানোটাই কঠিন। তা আপনার চারে যে কটা রুই কাতলা এসেছে তাদের সকলকেই আপনি খেলিয়ে ডাঙায় তুলেছেন নিশ্চয়ই? নীলমণিবাবু কিছুক্ষণ উত্তর দিলেন না। ভ্রু কুঞ্চিত করে হাতের নলটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। তারপর ব্যোমকেশের দিকে একটা তীক্ষ্ণ কটাক্ষ হেনে বললেন, সব মাছই ডাঙায় তুলেছি ব্যোমকেশবাবু, কেবল একটি বাদে। আমার পুলিশ জীবনের শেষ বড় কেস। এই শহরেই ব্যাপারটা ঘটেছিল, কিন্তু কিনারা করতে পারলাম না। ব্যোমকেশ প্রশ্ন করল, আসামি কে তা জানতে পেরেছিলেন, কিন্তু প্রমাণ পেলেন না, তাই তো? নীলমণিবাবু ঈষৎ দ্বিধা ভরে বললেন, একটা লোককে পাকা রকম সন্দেহ করেছিলাম, কিন্তু কিছুতেই তার অ্যালিবাই ভাঙতে পারলাম না। তারপর এমন একটা ঘটনা ঘটল যে সব ওলট পালট হয়ে গেল। সত্যিকারের আসামি যে কে সে সম্বন্ধে ধোঁকা আর কাটল না। বলে ব্যোমকেশ আমার হাত থেকে নল নিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে আবার ধূমপান করতে শুরু করল। নীলমণিবাবু ব্যোমকেশের উপর চক্ষু স্থির রেখে গড়গড়ায় একটা লম্বা টান দিলেন। তারপর নল রেখে দিয়ে বললেন, আপনি গল্পটা শুনবেন? ব্যোমকেশ উঠে বসে বলল, বেশ তো, বলুন না, ভারী চমকপ্রদ গল্প হবে বলে মনে হচ্ছে। দেখুন, চমকপ্রদ হবে কিনা সেটা আপনি বিচার করবেন। আমি যা যা জানি সব আপনাকে বলছি, হয়তো আপনি আসামিকে শনাক্ত করতে পারবেন। বলে নীলমণিবাবু একটু হাসলেন। আমার মনে হলো এটা শুধু গল্প শোনানোর প্রস্তাব নয়, এর অন্তরালে যেন একটা চ্যালেঞ্জ ছিল। নীলমণিবাবু যেন ব্যোমকেশকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলছেন, এসো দেখি তোমার কত বুদ্ধি প্রমাণ করো। ব্যোমকেশ কিন্তু কথাটা গায়ে মাখল না, হেসে বলল, আরে না না, আপনার মতো অভিজ্ঞ পুলিশ কর্মচারী যার কিনারা করতে পারেনি, আমার দ্বারা কি তা হবে? তবে গল্প শোনার কৌতূহল আছে, আপনি বলুন। আমরা নীলমণির বাবুর কাছে সরে এসে বসলাম। তিনি পকেট থেকে একটা কৌটো বের করে এক চিমটে জর্দা মুখে দিলেন। পান নয়, শুধু জর্দা। এটাই বোধহয় তার আসল নেশা। তিনি গলা ঝাড়া দিয়ে গল্প আরম্ভ করবার উপক্রম করছেন, এমন সময় বীরেনবাবু ঘরে প্রবেশ করে বললেন, আর এক দফা চা হবে নাকি? মধ্যাহ্ন ভোজের এখনো বিস্তর দেরি, বিয়েবাড়ির ব্যাপার বুঝতেই তো পারছেন। ব্যোমকেশ বলল, আসুক চা, এবং সেই সঙ্গে আর এক প্রস্ত তামাক। সম্মুখে চায়ের পেয়ালা এবং বাঁ হাতে গড়গড়া নল নিয়ে আমরা বসলাম। নীলমণি মজুমদার তার স্বাভাবিক গম্ভীর স্বরে গল্প বলতে শুরু করলেন।
রিটায়ার করবার বছর তিনেক আগে আমি এই জেলার সদর থানার কর্তা হয়ে আসি। আমার কিছু গুণ ছিল, যেমন আমি খুব কর্মঠ ছিলাম, ঘুষ নিতাম না। শহরটা পুলিশ সেরেস্তায় দাগি শহর বলেই পরিচিত ছিল। খুন, জখম এবং নানা প্রকার অবৈধ কার্যকলাপ এখানে লেগেই থাকত। আমি পূর্ব থেকে এ শহরের সাথে পরিচিত ছিলাম বলে শহরের ধাঁধ জানতাম। আমি এসে দৃঢ় হাতে শাসনের ভার তুলে নিলাম। বছর দেড়েক কেটে গেল। আমার সতর্ক শাসনে শহরে অনেকটাই শান্তি ফিরে আসে। আমার একটা বিশেষ অভ্যাস ছিল, সপ্তাহে দু একবার কাউকে কিছু না বলে গভীর রাতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। শহরের একটা বিশেষ অংশ ছিল বিশেষভাবে অপরাধপ্রবণ। তারই অন্ধকার অলিগলিতে আমি ঘুরে বেড়াতাম। পাহারাওয়ালারা নিয়মিত কাজ করছে কিনা লক্ষ্য রাখতাম। আমার সাইকেলে আলো থাকতো না, সঙ্গে থাকতো পিস্তল এবং একটি বৈদ্যুতিক টর্চ। প্রয়োজন হলে টর্চ জ্বালতাম। যে রাতে ঘটনাটি ঘটে সেই রাতে আমি অন্ধকার গলি দিয়ে সাইকেল নিয়ে পাহারা দিচ্ছিলাম। নিশুতি রাত, কোথাও জনমানব নেই। রাস্তার আলোগুলো দূরে দূরে মিটমিট করে জ্বলছিল। ভদ্র পাড়া যেখানে অভদ্র পাড়ার সঙ্গে মিশেছে, সেখানে আম কাঁঠালের বাগান ঘেরা কয়েকটা পুরাতন বাড়ি আছে। বাড়িগুলো জীর্ণ, আম কাঁঠালের গাছগুলো বর্ষিয়া। পূর্বে বোধহয় এই স্থানে ভদ্রপল্লীর অন্তর্ভুক্ত ছিল। এখন ভদ্রপল্লী ঘৃণাভরে দূরে সরে গেছে। সহিষ্ণু বাড়িগুলো দুই পক্ষের মাঝখানে সীমানা রক্ষা করছে। এখানে যারা বাস করে তাদের সামাজিক অবস্থাও ত্রিশঙ্কুর মতো স্বর্গ ও মর্তের মধ্যবর্তী। মন্থর গতিতে সাইকেল চালিয়ে এই পাড়ার ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলাম সম্মুখে প্রায় 50 গজ দূরে কয়েকজন লোক একটি মাচার মতো বস্তু কাঁধে নিয়ে একটি বাড়ির ফটক থেকে বাইরে বেরোচ্ছে। তাদের ভাবভঙ্গি সন্দেহজনক। আমি জোরে সাইকেল চালালাম। কাছাকাছি এসে বৈদ্যুতিক টর্চ জেলে লোকগুলির মুখে ফেললাম। উচ্চ কণ্ঠে হুকুম দিলাম, দাঁড়াও। 4 জন লোক ছিল। তারা একসঙ্গে কাঁধ থেকে মাচা ফেলে যে যেদিকে পারল দৌড়ে পালালো। কিন্তু অদৃশ্য হবার আগে আমি একজনকে অস্পষ্টভাবে দেখতে পেয়েছিলাম। সে ছিল ওই বাড়ির মালিক সুরেশ্বর ঘোষ। পলাতকেরা বিভিন্ন দিকে পালায়। আমি তাদের ধরবার চেষ্টা করলাম না। আমি মাচার নিকটে গিয়ে সাইকেল থেকে নামলাম এবং মাচার উপর টর্চের আলো ফেললাম। দেখলাম সেটি মাচা নয়, মরা বহিবার চালি। তাতে বাঁধা ছাদা অবস্থায় পড়ে আছে একটা স্ত্রীলোকের মৃতদেহ। স্বাস্থ্যবতী সধবা যুবতী। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মৃত। আমি হুইসেল বাজালাম। একজন পাহারাওয়ালা কনস্টেবল কাছে পিঠে ছিল। সে দৌড়ে এলো। প্রতিবেশীরাও আমার হুইসেলের আওয়াজ শুনে নিজ নিজ গৃহ থেকে বেরিয়ে এলো। প্রতিবেশীরা সকলেই মৃতদেহ দেখে শনাক্ত করল। সেটা ছিল সুরেশ্বরের স্ত্রী হাসির। বাড়িতে অন্য কেহ থাকত না, কেবল সুরেশ্বর ও তার স্ত্রী হাসি। আমি কনস্টেবলকে থানায় রওনা করিয়ে দিয়ে 2 জন প্রতিবেশীকে নিয়ে বাড়ি অনুসন্ধান করলাম। বাড়িটি একতলা হলেও আকারে ছোট নয়, 6খানা ঘর, কিন্তু অধিকাংশ ঘরই ব্যবহার হয় না। 2টি ঘরে ব্যবহারের চিহ্ন পাওয়া গেল।
তার মধ্যে একটি শয়ন কক্ষ। এই ঘরটি বেশ বড়। তার দুপাশে দুটো খাট, দুটো খাটেই বিছানা পাতা। একটিতে কেউ শয়ন করে না, অপরটি দেখে মনে হলো ব্যবহার হয়, কিন্তু বাড়িতে কেউ নেই। বাগানেও কাউকে দেখতে পেলাম না। বড় বড় আম কাঁঠালের গাছগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম মেয়েটির কোনো অসুখ করেছিল কিনা। একজন প্রতিবেশী বলল অসুখ করেনি, আজ বিকালেই ফটকের কাছে দাঁড়িয়ে সে বিনোদবাবুর সঙ্গে কথা বলছিল। আমি বললাম বিনোদবাবুকে? তারা বলল বিনোদ সরকার, সোনার উপর দোকান আছে। ফটকের কাছে ফিরে এসে দেখি থানা থেকে দুজন সাব ইন্সপেক্টর ও কয়েকজন কনস্টেবল এসেছে। একজন সাব ইন্সপেক্টরের সাথে মৃতদেহ হাসপাতালে রওনা করিয়ে দিলাম। তারপর 4 জন কনস্টেবল চালি বয়ে নিয়ে গেল থানায়। প্রতিবেশীরা তখনও কেহ চলে যায়নি, নিজেদের মধ্যে ফিসফিস করে জল্পনা করছিল। আমি জিজ্ঞাসা করলাম মেয়েটির স্বামীর পুরো নাম কি? একজন বলল সুরেশ্বর ঘোষ। আমি বললাম তাকে এখন কোথায় পাওয়া যাবে? প্রতিবেশীরা কিছু বলতে চায় না। শেষে একজন অনিচ্ছা ভরে বলল সুরেশ্বর সন্ধ্যার পর খেয়ে দিয়ে বেরিয়ে যায়, রাত্রি 1টা-1:30টার আগে বাড়ি ফেরে না। আমি বললাম কোথায় যায় জানো? তারা বলল শুনেছে নাকি কালীকিঙ্কর দাসের দোকানে তাসের আড্ডা বসে, সেখানে যায়। আমি কালীকিঙ্কর দাসের দোকান কোথায় তাদের জিজ্ঞাসা করলাম। প্রতিবেশীরা ঠিকানা দিল। আমি তখন একজন সাব ইন্সপেক্টরকে নিয়ে কালীকিঙ্কর দাসের দোকানের উদ্দেশ্যে চললাম। প্রতিবেশীরা বলে গেল তারা কাল সকালে আসবে। আমিও তাদের বললাম আপনাদের এজাহার কাল সকালে নেব। কালীকিঙ্করের দোকানের দূরত্ব সুরেশ্বরের বাড়ি থেকে 1/2 মাইল। শহরের নিকৃষ্ট অংশ পার করে যেখানে বাজারহাট আরম্ভ হয়েছে সেখানে লোহা লক্করের দোকান। বাজারের এই অংশটির নাম লোহাপট্টি। নিশুতি বাজারের ভিতর দিয়ে আমি কালীকিঙ্করের দোকানের সম্মুখে উপস্থিত হলাম। দোকানের সামনে রাস্তার পাশে ভারী ভারী লোহার ছড় কুচ্ছাকারে পড়েছিল, কিন্তু দোকানের দ্বার বন্ধ। আমি নিঃশব্দে এদিক ওদিক ঘুরে দেখলাম পাশের একটা জানলার ফুটো দিয়ে শীর্ণ আলোকরশ্মি বেরিয়ে আসছে। আমি সন্তর্পণে জানলার কাছে গিয়ে ফুটোর মধ্যে চক্ষু নিবিষ্ট করলাম। ভিতরে দেখলাম তক্তপোষের উপর ফরাস পাতা। সেখানে 4 জন লোক বসে নিবিষ্ট মনে তাস খেলছে। তাদের মাঝখানে ফরাসের ওপর কিছু টাকা ও নোট পড়ে আছে। বাজি রেখে খেলা চলছে, 3 তাসের খেলা। সাব ইন্সপেক্টরকে সাইকেল নিয়ে এগিয়ে আসতে বললাম। তিনি সাইকেলটা রাস্তার ওপর শুইয়ে আমার কাছে চলে এলেন। আমি তখন জানলায় টোকা দিলাম। 4 জন খেলোয়াড় একসঙ্গে জানলার দিকে ঘাড় ফিরিয়ে তাকালো। 4 জোড়া চোখ শঙ্কিত উৎকণ্ঠায় চেয়ে রইল। তারপর একজন খামচা মেরে সম্মুখে টাকা কুড়ি সব তুলে নিয়ে পকেটে পুরল। আমি কড়া সুরে বললাম দৌড় খোলো। 4 জন মুখ তাকাতাকি করল। তারপর একজন উঁচু গলায় বলে উঠল কে? আমি বললাম পুলিশ, দৌড় খোলো। আবার খেলোয়াড়দের মধ্যে মুখ তাকাতাকি হলো। তারপর একজন বোধহয় দোকানের মালিক কালীকিঙ্কর দাস উঠে এলো।
আমি জানলা থেকে সরে দ্বারের সম্মুখে দাঁড়ালাম। দ্বার খুলল। রোগা অস্তিসার লোকটা দুজন ইউনিফর্ম পরা পুলিশ কর্মচারীকে দেখে এক পা পিছিয়ে গেল। বলল, কে? কি চাই? আমি বললাম, তুমি কালীকিঙ্কর দাস? হ্যাঁ, কিন্তু কি চাই আপনাদের? এখানে আর কে কে আছে? কালীকিঙ্কর ঢোক গিলে বলল, আমার 3জন বন্ধু আছে। আমি আর বাক্যবায় না করে ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে দোকানে প্রবেশ করলাম। পাশে অফিস ঘরের দরজা বন্ধ। অফিস ঘরে গিয়ে দেখলাম 3জন খেলোয়াড় তখনও ফরাসের উপর বসে আছে। একজন তাস ভাজছে। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সকলকে নিরীক্ষণ করলাম। সকলেরই বয়স 35 থেকে 40-এর মধ্যে। চেহারায় কোনো বৈশিষ্ট্য নেই। কেবল এক ব্যক্তি, যে ব্যক্তি তাস ভাজছিল, হাড়ে মাসে মজবুত গোছের লোক বলে মনে হলো। দেখে মনে হলো এই লোকটাই পালের গোদা। আমি প্রশ্ন করলাম, সুরেশ্বর ঘোষ কার নাম? মজবুত লোকটা ভুরু তুলে আমার দিকে তাকালো। তারপর তাস রেখে উঠে দাঁড়ালো। বলল, আমি সুরেশ্বর ঘোষ। কি দরকার? তার স্বর শান্ত ও সংযত। আমি একে একে 4জনের দিকে চক্ষু ফিরিয়ে বললাম, তোমরা দুপুরে রাত্রে মরা নিয়ে ঘাটে পোড়াতে যাচ্ছিলে। ভেবেছিলে একবার পুড়িয়ে ফেলতে পারলে আর কোনো ভয় নেই। 4জনের মুখেই অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল। সুরেশ্বর বলল, মরা? কি বলছেন? কার মরা? আমি বললাম, ন্যাকামি করে পার পাবে না। আমি দেখেছি তোমাকে। যে 4জন মরা নিয়ে যাচ্ছিল, তুমি তাদের একজন। সুরেশ্বর বলল, কবেকার কথা বলছেন আপনি? আজকের কথা বলছি। আজ রাত 12টার কথা। বাজে কথা বলছেন। আজ রাত্রি 8:30টার সময় আমরা এখানে এসে তাস খেলতে বসেছি। 1 মিনিটের জন্য বাইরে যাইনি। বটে, সারাক্ষণ তাস খেলছিলে? জুয়া? 3জনে একসাথে ঘাড় চুলকাতে লাগলো। সুরেশ্বর কিন্তু তিলমাত্র অপ্রীতভাবে না হয়ে বলল, হ্যাঁ, জুয়া খেলছিলাম। আমরা 4 বন্ধু মিলে মাঝে মাঝে খেলি। আমি দেখলাম এদের এখানে কাবু করা যাবে না, থানায় নিয়ে যেতে হবে। তাই বললাম, আপাতত জুয়া খেলার অপরাধে আমি তোমাদের অ্যারেস্ট করছি। থানায় চলো। অতঃপর কিছুক্ষণ কথা কাটাকাটি চলিল। শেষ পর্যন্ত তারা আমার সাথে থানায় যেতে রাজি হলো। আমি বললাম, যদি জামিন জোগাড় করতে পারো, আজ রাতেই ছেড়ে দেব। রাস্তায় কিছু দূর যাওয়ার পর সুরেশ্বর আমায় বলল, মরার কথা কি বলছিলেন? কার মরা? আমি বললাম, তোমার স্ত্রীর। সুরেশ্বর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। বলল, হ্যাঁ, আমার আমার স্ত্রী? কি বলছেন আপনি? বলছি, তোমার স্ত্রী খুন হয়েছে। না, 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 এসব এসব আপনি কি বলছেন? আমি বিশ্বাস করি না। হাসি। আমি আমি বাড়ি চললাম। বাড়ি গিয়ে কোনো লাভ নেই। মৃতদেহ হাসপাতালে চালান দেওয়া হয়েছে। অচিন পাখি গল্পটির প্রথম ভাগ এখানেই সমাপ্ত হল। সুরেশ্বরের স্ত্রী হাসিকে কে খুন করেছিল, সেটা কি ব্যোমকেশ বক্সী ধরতে পারবে?
এই সমস্ত প্রশ্নের জবাব নিয়ে অচিন পাখি গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্বে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, আর গল্পটির পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল গপ্প কাহনকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।